খালি পেটে 600 ml কুসুম গরম পানি পান করবেন, সাথে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, এটা মিশা যদি খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ। একদম রাস্তা ক্লিয়ার, ঝকঝকা পকপকা। একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন। ব্রেন গেল, হার্ট সব থেকে পাওয়ারফুল, এটা হচ্ছে পাম্প মেশিন। মোটর দেখেন না, ওই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে, মানে যেখানে ক্ষেত খামার আছে না, ধান চাষ করে, এক জায়গায় মোটর বসেছে, ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে। এরকম আমাদের এখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয়। এই হার্টটা যদি ঠিক না থাকে, এখানে যদি ওই যে চর্বি জমে, এক কথা কোলেস্টেরল জমে, হার্টে ব্লক হয়, আপনার কাম শেষ। তাহলে কীভাবে বুঝবেন? একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন, তার মানে আপনার হার্টটা ঠিক নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, দেখতেছেন আপনি হাঁপায় যাচ্ছেন, আগে আপনি এরকম ছিলেন না। আপনি ক্লান্তিবোধ, একটু কাজ করবেন আপনি অবসাদগ্রস্ত লাগে, আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয়, তার মানে আপনার হার্টটা ঠিক মতো চলতেছে না, হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। একটু কাজকর্ম করলে, একটু ভারী কাজ করলে, একটা ভারী কিছু উঠাইছেন, আপনার হার্টবিট ফাস্ট, দপদপ দপদপ করতেছে, তার মানে আপনার হার্টটা ঠিক নাই। হার্ট ঠিক রাখতে হবে কীভাবে পারবেন? এটা তো আগে থেকেই করতে হইতো। 1 গামলা ভাত নিয়ে যদি বসে খান, আপনার হার্ট জীবনে ঠিক থাকবে না। ভাত খেতে হবে কম, শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, খাবারগুলো চিবিয়ে খেতে হবে। এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে, রাতের ঘুমটা ইনশিওর করতে হবে, আগে রাতে ঘুমাইতে হবে। বেশি দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে, সে যত বড় চাকরিজীবী হোক, যত বড় পদ পদবীর হোক, সে ছাত্র হোক, যেই হোক, যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট করবে, কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে। যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি, আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ। একটু মডারেট এক্সারসাইজ করতে হবে। সকালবেলা ফজরে উঠে 20 মিনিট, আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে, একটু গায়ে রোদ লাগাতে হবে, তাহলে আমাদের হার্টটা ভালো থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? ফুসফুস, 2টা ফুসফুস আছে। ফুসফুস যদি কারো ঠিক না থাকে, সে দীর্ঘদিন ধরে কাশি দিবে, তার একটুতে শ্বাসকষ্ট হবে, তার কাশির সাথে রক্ত যেতে পারে। এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে। কী রোগ হইতে পারে? টিউবারকুলোসিস হতে পারে, এখানে অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে। তবে সিমটম এগুলা, ধরেন যে আপনার 21 দিনের মতো বা 21 দিনের বেশি কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, খাওয়ার অরুচি, সাথে একটু লো গ্রেড ফিভার, তার মানে আপনার যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে। এটা ফুসফুসের রোগ। ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কী করতে হয়? এখন তো কেউ আমরা মাস্ক পরি না, আমিও পরি নাই। কিছুদিন আগে কোভিড গেছে, কোভিডের সময় সবাই মাস্ক পরতো, মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু। কোভিড এখন নাই, তার মানে কি অন্য কোনো জীবাণু নাই? কোটি কোটি জীবাণু। এক কোভিড নির্মূল হয়েছে, আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম। এটা সত্য না। কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দিতে পারতেছি না। তার মানে মাস্কটা পরা উচিত, অন্তত বাসায় তো পরা ঠিক না, বাসায় পরবো না, যে কোনো প্রোগ্রামে করবো না, কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা, যে ধুলাবালি, এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে 2-3 মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে, বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস দিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? লিভারটা যদি কারো ঠিক না থাকে, লিভারটা যদি পচে যায়, লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার, বলেন ফ্যাটি লিভার হয়েছে, এইটা হলে কীভাবে বুঝবেন? দেখবেন যে চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ, খাওয়ার মধ্যে অরুচি, শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া মানে সামনে দেখলে বমি বমি ভাব, তার মানে ওর জন্ডিস, ধরে নেওয়া যায় জন্ডিস হয়ে গেছে। এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে তার পরীক্ষা করতে হবে। কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? পেটের যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন আপনি, কীভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন, কীভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে 2 বার হোক, 1 বার হোক, 3 বার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে চান আমার পায়খানার টাইম ওলটপালট, আজকে 1 বার করছি, কালকে 5 বার, তারপর 3 দিনও কোনো খোঁজখবর নাই। পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন, লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন, সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না। কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীরে, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু আপনার শক্তি নাই।
কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষে চুষে রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকের দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন? অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পড়া আছে না, এরকম অনেকের আছে, প্রস্রাবে জ্বালা পড়া হয়, প্রস্রাবে ছোটোখাটো পাথর হয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট। পাথরকুচি পাতা আছে না, পাথরকুচি পাতা, এইটা যদি কেউ 1 চা চামচ করে খেতে পারে, ইনশাআল্লাহ 14 দিন যদি সে খায়, আল্লাহ যদি চায়, প্রস্রাবের ইনফেকশন তো দূর হবেই এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তার ছোটোখাটো পাথর অর্থাৎ 7 মিলিমিটারের কম যদি পাথর থাকে, স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে, পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। কারণ পাথরকুচি পাথরের মধ্যে লিথোট্রিপটিক ইফেক্ট রয়েছে এটার, অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে, ভাঙতে পারে, ভেঙে এটাকে ওয়াশ আউট করে দিবে। সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন, অবশ্যই খাবেন, কিন্তু পাথরকুচি পাতার সত্যিকার অর্থে এটার ইফেক্ট রয়েছে। অনেকের দেখেন না বিষ ফোড়া হয়, বিষ ফোড়া হয় অনেকের। আমি একটা কথা বলতে একদম সাইন্টিফিক্যালি প্রুভড, পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2 বার করে। দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলোকে বের করে দেয়। আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে আপনার ওই অ্যাবসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায়, অ্যাবসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাআল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। অনেকের ছোটোখাটো আঁচিল হয়, ছোটোখাটো আঁচিল, এটা আপনারা 1/2 চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন মানে পোভিডেন আয়োডিন সলিউশন, এটা মিক্সড করে কয়েকদিন ওই ছোটো ছোটো যে আঁচিলগুলো হয় ওইখানে লাগায় রাখবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন ছোটো ছোটো আঁচিল হলে এটা চলে যাবে। তো এই মোদ্দা কথা, রাতের বেলা ঘুমটা আগে ঘুমাবেন, ফজরের আগে উঠবেন। আপনারা ফজরের আগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন ভাই, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বাড়াই দিবে। অনেকে বলেন আমি সম্পদশালী হতে চাই, টাকা পয়সার মালিক হইতে চান না, খুব টাকার দরকার না, সৎভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকার, শুধু দান করেন। যতটুক আছে আপনার, যতটুক আপনি 100 টাকার মালিক, ওইখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দেন, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়াই দিবে। মানে কোথা থেকে আসতেছে এত রিজিক? আমি নিজে প্রমাণ, আমি বহু টাকার মালিক না, কিন্তু আমি আমার স্টেজে আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, এটা তো ওপেনলি বলা যায় না, বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার বড় ভাইও তাই, আমাদের পরিবারটাই তাই। আপনারা দান করেন, গোপনে দান করেন, আর ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন। এই কথাই সব জায়গায় বলি, চোখের পানি ফেলেন। আপনি কি বিপদে আছেন? পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ। কি বিপদ আপনার? কিসের বিপদ? কি আপনি ছাত্র, চাকরি হচ্ছে না? বড় বড় চাকরি, আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি, বিসিএস ক্যাডার তো নাকি বাংলাদেশে, তো এটাই আপনারা মনে করেন যে এটা আইডল। আমরা এগুলো কিছু মনে করি না, দুনিয়াবি সাফল্য আমাদের কাছে কিছু না, কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে মেধাহীন, অত বেশি মেধা আমার নাই। আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি, ফজরের আগে উঠেছি, মায়ের দোয়া নিয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই যে আপনাদের ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয়। মানুষের সম্মান কীভাবে বাড়ে কীভাবে কমে সেটা নিয়ে আমি, অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যেটা বলছি, আপনার দান করেন, আমার কথাটা স্টাম্পে সাইন নেন, আমার প্রয়োজনে আপনার দান করেন। আপনার যদি রিজিক বৃদ্ধি না পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে। টাকা কোন দিক থেকে আসবে আপনি দিশা পাবেন না, বৈধ টাকা, অবৈধ টাকা, বৈধ টাকা বলতেছি। আপনি হিসাব মিলাতে পারবেন, আল্লাহর মেকানিজম আলাদা রকমের। আপনার মেকানিজম, আপনি তো আপনার ব্রেন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করেন, আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলাতে পারবেন না। এই জিনিসটা মেনটেন করবেন।